আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মাদুরা টক অনুষ্ঠান। প্রিয় দর্শক, আজকে আমি এমন এক ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করছি। আমার সৌভাগ্য, বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী সালিমুল হক, রাজনৈতিক মহলে বেশি পরিচিত কাজী কামাল নামে। দুইবার জাতীয় সংসদ সদস্য, মাগুরা 2, বিএনপি কেন্দ্রীয় রাজনীতির সক্রিয় অংশগ্রহণ এবং জিকু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা। জীবনের বিভিন্ন পর্যায়ে রাজনীতি, ব্যবসা, কারাবাস ও দলীয় সংকটের মধ্য দিয়ে এগিয়ে আসা তার অভিজ্ঞতা আজকের প্রজন্মের জন্য এক অনন্য শিক্ষা। প্রিয় দর্শক, আমাদের মাঝে রয়েছে মা ও মাটি মানুষের নেতা জনাব কাজী কামাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি আপনার কাছে সরাসরি প্রশ্নে চলে যেতে চাই জনাব কাজী কামাল। জনমানসে আপনার পরিচিতি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, আপনি নিজেকে কোন পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? যে আমি আগে ব্যবসায়ী, পরে রাজনীতিবিদ, এবং আমি ব্যবসা শুরু করি ইন্টারমিডিয়েট পাশ করার পরের থেকে। আর রাজনীতিতে তো আমি অনেক পরেই, বলতে গেলে অ্যাক্সিডেন্টালি রাজনীতিতে ঢুকে যাই। এখনো আমি নিজেকে ফুল টাইম ব্যবসায়ী আর পার্ট টাইম রাজনীতিবিদ হিসাবে আমি নিজেকে চিন্তা করতে ভালোবাসি। ধন্যবাদ জনাব কাজী কামাল। আপনার শৈশব বেড়ে ওঠার পরিবেশ কেমন ছিল এবং কিভাবে এটি আপনার রাজনৈতিক ও ব্যবসায়ী যাত্রায় প্রভাব ফেলেছে? আমার শৈশব, আমি ছোটবেলা, আমার আব্বা সরকারি চাকরি করতেন, আপনারা তো অনেকেই জানেন। করাচিতে ছিলেন, রাওয়ালপিন্ডিতে ছিলেন। তো সেই সুবাদে আমার স্কুলও করাচি, রাওয়ালপিন্ডি স্কুল করে পরে আব্বা যখন 62 সালে বদলি হয়ে আসলেন ঢাকায়, তখন ঢাকায় আমরা আসি। ঢাকায় তখন আমি রেসিডেন্সিয়াল মডেল স্কুল, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, এখান থেকে পড়াশোনা করি, পাশ করি। পরে জগন্নাথ কলেজ ছিল তখন, জগন্নাথ কলেজ থেকে বিএসসি পাশ করি এবং পরে আইবিএ তে চান্স পাই। আইবিএ থেকে আমি এমবিএ কমপ্লিট করি। তবে এর আগেই 72 সাল থেকে আমি ব্যবসায় জড়িত হয়ে পড়ি। স্বাধীনতার পরের থেকে আমাদের পৈতৃক, আপনারা তো অনেকেই জানেন, আমাদের পৈতৃক ব্যবসা ছিল পাটের ব্যবসা। খুলনায় আমার আব্বা সরকারি চাকরি থেকে রিটায়ার করার পরে ওই ব্যবসায় দেখাশোনা করতেন। সেই হিসাবেই আমি বলতে গেলে 72 সাল থেকে, আমি 72 ঠিক না, ইন্টারমিডিয়েট পাস করার পরের থেকে 69 সালের থেকেই আমি ব্যবসায় জড়িত বলা যায়। ব্যবসায়িক জীবনের শুরুটা আসলে কেমন ছিল এবং জিকিউ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি গড়ার মূল অনুপ্রেরণা আসলে কি? ব্যবসা আগে থেকেই করতাম। যে বললাম যে আমাদের পৈতৃক যেহেতু ব্যবসা ছিল আমাদের, আমি 72 সাল থেকে নিজে আলাদা ব্যবসা শুরু করি। তখন বাংলাদেশে নতুন দেশ স্বাধীন হয়েছে, প্রচুর জিনিসের চাহিদা। আমি ওই সময় ভারত থেকে এবং থাইল্যান্ড থেকে বিভিন্ন জায়গা থেকে আমি পানির পাইপ, যেগুলো এখন যেটা টিউবওয়েলের পাইপ বলে আর কি, এইগুলো তখন স্টিলের পাইপ ছিল, প্রচুর চাহিদা ছিল, আমি এইগুলো আমদানি করতাম। আর কোরিয়ার থেকে আমি রেডিও পার্টস, তখন তো টেলিভিশন ছিল না, রেডিও পার্টস আমদানি করতাম। এইটা দিয়ে আমার প্রথম ব্যবসা শুরু। এই ব্যবসা করতে করতে পরে জিয়াউর রহমান সাহেব আসার পরে উনি শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা, এগুলোকে খুব জোর দিলেন এদের কার্যক্রমে, এবং সেই সময় প্রচুর ইন্ডাস্ট্রি করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছিল ইন্ডাস্ট্রিতে আসার জন্যে। তো ওই সময় এর ভিতরে আমার এমবিএ পাস হয়ে যায়। তখন এমবিএ তে পড়াশোনা করি অনেক কিছু ব্যবসার উপরে। তো তখনই হলো যে এখন তার ইম্পোর্টের পাশাপাশি অন্য কিছু করা যায় কিনা। তো ওই সময় আমার খেয়াল হলো যে বাংলাদেশে একটা ছোট্ট কলম আমরা বানাতে পারি না, এই কলম পর্যন্ত আমাদের চায়না থেকে ইম্পোর্ট করতে হয়। তো সেই হিসেবে আমরা
আমি শিল্প ব্যাংকের থেকে লোন নিয়ে আর আইসিবির থেকে ব্রিজ ফাইন্যান্স নিয়ে আমি প্রথম বল পেনের ইন্ডাস্ট্রিটা শুরু করি। তো ওই সময় আমাদের হলো যে বাংলাদেশে একটা বল পেন বানাতে পারে না। তখন আমি আস্তে আস্তে খুঁজতে লাগি যে কিভাবে বল পেনের মেশিনপত্র পাওয়া যায়। তখন ওই সময় তো এইরকম ইমেলের যুগও ছিল না, ফ্যাক্সের যুগও ছিল না। তখন আমাদেরকে টেলিগ্রাম অফিসে যে জিপিওতে যে আমাদেরকে টেলেক্স করতে হতো। টেলেক্স অনেক সময় ওই সময় ব্যবসা করা খুব কঠিন ছিল। যাই হোক, ওই করার পরে আমরা এই ইকোনো বল পেনের ফ্যাক্টরি চালু করি। এটার পরে থেকে তো ইতিহাস সবাই জানেন। তো তারপরে আমাদের ডাইভার্সিফায়ার প্রশ্ন আসে। আপনারা সবাই জানেন যে এটা আমার একটা পাবলিক লিমিটেড কোম্পানি। আমাদের অনেক শেয়ার হোল্ডার আছে, স্টক এক্সচেঞ্জে শেয়ার বেচা কিনা হয়। এই শেয়ার তো 10 টাকার শেয়ার এখন মানে মার্কেটে 300 টাকার উপরে আমি গতকালকে পর্যন্ত জানি বিক্রি হচ্ছে। তো যেহেতু অর্ধেকের বেশি মালিক হলো শেয়ার হোল্ডাররা, এরা প্রায় এজিএম এ বলতো যে টাকা খাটান, অন্য জায়গায় ব্যবসা করেন, অমুক করে। তো ওই সুবাদে আমরা পরে আস্তে আস্তে অন্যান্য ইস্যু আমরা ডাইভার্সিফাই করি, বাট অন্য ডাইভার্সিফিকেশনে খুব একটা ভালো করতে পারিনি বলে পরে আমরা আস্তে আস্তে ওখান থেকে মানে ওই যে আমার পাবলিক লিমিটেড কোম্পানির যে শেয়ার টাকা ছিল সেগুলো আমরা উঠায় নিয়ে আসি। তারপরে হঠাৎ করেই 94 সালে রাজনীতিতে ঢুকে যাই। হঠাৎ করে যখন এই যে 1994 সালে আপনি উপনির্বাচনে অংশগ্রহণ করলেন, আপনার এই অভিজ্ঞতা যদি শেয়ার করতেন। হ্যাঁ, ওইটাই বলতে যাচ্ছিলাম যে 94 সালে যখন আসাদুজ্জামান সাহেব মারা যাওয়ার পরে ওখানে যখন উপনির্বাচন হলো, কোন একটা পত্রিকায় হঠাৎ করে দেখলাম কেউ একজন লিখে দিছে যে সম্ভাব্য প্রার্থীর ভিতরে আমার নাম। আমি আসলে জানতামও না যে আমার কোনোদিন আমি জীবনে রাজনীতি করি নাই। আমি ওই পর্যন্ত জীবনে কোনদিন মাগুরা শহরে আমি যাই নাই। আমরা গেলে নড়াল দিয়ে আমাদের বাড়িতে যেতাম, ওই পর্যন্তই। আমরা মাগুরা শহরও আমি চিনতাম না। বাট ওই পত্রিকায় দেখার পরে আমার বিএনপির কিছু সিনিয়র নেতৃবৃন্দ আমার সাথে যোগাযোগ করলেন, অমুক করলেন, বলে আপনাকে আমাদের নির্বাচন করতে হবে আর কি। তো চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু বলতেছে আর এলাকার লোকজনে, আমার গ্রামের লোকজনে আমাকে অনেকে ধরলো, তো সেই হিসাবে নির্বাচনে চলে গেলাম। নির্বাচনে যেহেতু আমি কেউকে চিনতাম না মাগুরায়, রাজনীতিও জীবনে কোনদিন করি নাই, কিন্তু আমার একটা সবসময় ছিল যে ব্যবসায়ীরা ট্যাক্স দেয়, ব্যবসায়ীরা এত লোককে কর্মসংস্থান দেয়, তাহলে তারা রাজনীতিতে বা ডিসিশন মেকিং এ আইন হবে, অমুক হবে, তাদের কোনো সে থাকে না, তাদের কোনো স্টেক থাকে না। যারা জীবনে কোনদিন ব্যবসা করে নাই, যারা ব্যবসায়ীদের কি সমস্যা কিছু জানে না, তারা আইন প্রণয়ন করে। এই চিন্তা করেই আমি মনে করলাম যে আমার রাজনীতিতে যাওয়া উচিত। এবং আমি যাওয়ার পরেও দেখলাম যে আস্তে আস্তে বেশ অনেক ব্যবসায়ী এই রাজনীতিতে আসছে। তা আপনি যেহেতু এই প্রশ্ন করলেন, আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। প্রায় পত্র পত্রিকায় দেখি মানুষের লেখে যে ব্যবসায়ীরা এখন রাজনীতিতে বেশি যাচ্ছে। তো ব্যবসায়ীরা রাজনীতিতে গেলে অসুবিধা কোথায়? সেখানে আমাদের যদি আইন থাকে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা যদি আইন থাকে, যে এমপিরা এমন কোনো আইনে থাকতে পারবে না যে এখানে তার কনফ্লিক্ট হয় ইন্টারেস্টের। কিন্তু যদি একজন ডাক্তার যেতে পারে, একজন লয়ার যেতে পারে, একজন শিক্ষক যেতে পারে, যে কোনো লোক যেতে পারে, তো ব্যবসায়ীদেরকে এখানে আলাদা করার তো আমি কোনো কারণ দেখি না। আপনি একজন রিটায়ার্ড সরকারি কর্মকর্তা রিটায়ার করার পরে যেতে পারে, একজন কি বলে সেনাবাহিনীর অফিসার রিটায়ার করার পরে যেতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কেন দোষ, এটা আমি অবশ্য ঠিক জানি না আর কি। আপনারা সাংবাদিক মানুষ, হয়তো বলতে পারেন ভালো। আর ধন্যবাদ জনাব কাজী কামাল। 2 মেয়াদের সংসদ সদস্য থাকার সময় মাগুরা 2-এর যে উন্নয়ন, সেই উন্নয়নের উল্লেখযোগ্য অবদানগুলো আসলে কি ছিল?
আসলে মাগুরাতে যখন আমি ওই এমপি হওয়ার পরে আমি দেখলাম যে রাস্তাঘাটের যে অবস্থা, আপনাদেরকে কি বলবো। ওই সময় যারা জানেন, আমার 4 হুইল ড্রাইভ গাড়ি, মানে এই যে এসইউভি, সেই গাড়ি পর্যন্ত কাদার ভিতরে আটকায় গেল। পরে আমাকে গাড়ি ওখানে ছেড়ে দিয়ে আমাকে হেঁটে আসতে হলো। তো এই রকম ছিল ওইখানকার রাস্তাঘাটের অবস্থা। তখন আমি চিন্তা করলাম যে না, আগে একটা এলাকাকে ডেভেলপ করতে গেলে সবার আগে দরকার রাস্তা, যোগাযোগ ব্যবস্থা। তা আমি তখন রাস্তার দিক, ব্রিজের দিক, কালভার্টের দিক, আর বিদ্যুৎ কানেকশন। কারণ আমি ব্যবসায়ী হিসাবে আমি জানি যে আমি যদি একটা এলাকায় রাস্তাঘাট দিতে পারি, বিদ্যুৎ দিতে পারি, তাহলে এখানে অনেক ছোটখাটো ব্যবসা গড়ে উঠবে। ওয়ার্কশপ হবে, ওয়েল্ডিং এর দোকান হবে, অনেক কিছু এরকম হবে, কর্মসংস্থান বাড়বে। যে কারণে আমি ওই দিকে গুরুত্ব দিই সবচেয়ে বেশি। তারপরে গুরুত্ব দিই হলো শিক্ষার, যে জাতিকে যদি আমরা শিক্ষিত না করতে পারি তাহলে এই জাতির আমরা ডেভেলপমেন্ট আশা করতে পারি না। তো সেই জন্য আমি শিক্ষার দিক যাই। আমি নিজেও কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান করি, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে ভালোভাবে শিক্ষক নিয়োগ দেওয়া যায়, বিল্ডিং করা যায়, এইগুলোর দিকে আপনারা সবাই জানেন যে আমার এই দুইটা দিকে আমার গুরুত্ব সবচেয়ে বেশি ছিল আর কি। ধন্যবাদ। বিএনপির জেলা সভাপতি হিসাবে আপনার দায়িত্ব পালনকালীন সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? কারণ আমরা এখন দেখতে পাচ্ছি যে বিএনপির ভিতরের বিভিন্ন গ্রুপে, যেমন আপনার নাম উঠে আসে, নিতাই রায় চৌধুরীর নাম উঠে আসে, এই গ্রুপিং নিরসনের উপায়? আপনি তো দুইটা প্রশ্ন করলেন, আমি প্রথম প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নিই। জি। 96 সালের নির্বাচনের পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতায় যেতে পারলো না, তখন হঠাৎ করে একদিন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে হঠাৎ করে ডেকে নিয়ে বললেন যে তোমাকে মাগুরা জেলার আহ্বায়ক করা হচ্ছে। তা আমি অ্যাজ ইউজুয়াল আমি ওনাকে বললাম আমি তো মাগুরা চিনি না, জেলার দায়িত্ব নেওয়া মানে আমার তো শ্রীপুরের মাগুরা সদর পৌরসভা, এখানে আমি জীবনে কোনদিন যাই নাই। তো বলে না তুমি পারবে, তুমি দায়িত্ব নাও আর কি। তো ওইটাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। তো ওই চ্যালেঞ্জ নেওয়াতে আমার জন্য যেটা হচ্ছে যে আমি এই মাগুরার 4 থানার এমন কোনো ইউনিয়ন ওয়ার্ড নাই যে যেখানে আমি যাই নাই। আর আমরা তো ব্যবসায়ী হিসাবে, যেহেতু আমি মনে করি যে যে কোনো ব্যবসায়ী, আমার কথা বাদই দিলাম, যে আমরা যে কোনো জিনিস যাই সেটা সিরিয়াসলি দেখি, সেটা সিরিয়াসলি আমরা দেখি এবং ডেপথে যাই। তো যে কারণে আমাদের সময়, ওই সময় আমরা প্রতিটা ওয়ার্ডে যে প্রতিটা ইউনিয়নের ওয়ার্ডে যে আমরা কমিটি করি। এই কমিটি করার কারণেই কিন্তু আজকে বিএনপি ওখানে এত শক্তিশালী। আগে আমি বলবো আগের থেকে এই আওয়ামী লীগের এই 16 বছর গেলেও বিএনপি এখন অনেক শক্তিশালী। আর জিনিস হচ্ছে যে যখনই আপনার নেতা বেশি হবে তখন তো গ্রুপিং হবেই। আগে একটা দল যদি দুর্বল থাকে সেই দলে এত নেতা আসে না, তখন তো নেতাই পাওয়া যেত না। এখন তো নেতার ছড়াছড়ি। আরো এখন যেহেতু বিএনপির সামনে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা 99%, তো সেই জন্যে তো আরো অনেক বেশি নেতা আসছে। এবং নেতা গ্রুপিং আমি কোনো ক্ষতির কারণ দেখি না। গ্রুপিং থাকা মানেই তো একটা কম্পিটিশন হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে দলের নতুন লোকজন আসতেছে, নেতৃত্ব বিকশিত হচ্ছে। তো এইসবের একদিক থেকে ভালো, তবে গ্রুপিং এর কারণে যাতে দলের কোনো ক্ষতি না হয় সেই জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে। আমি প্রায় এলাকায় গেলে লোকজনকে ওটাই বলি, সবাইকে বলি যে গ্রুপিং থাকবেই। কারণ আমি আসি, আর একজনের তো আকাঙ্ক্ষা থাকতেই পারে যে আমি সেখানে এমপি হব, আমি সভাপতি হব। কেউ তো পার্মানেন্টলি মানে দল কেউকে তো নতুন নেতৃত্ব তৈরি, হ্যাঁ কেউকে লিখে দেয়নি। অবশ্যই নতুন নেতৃত্ব তৈরি হতে হবে, এটাই নিয়ম। একদিন বয়স হয়ে গেলে ঝরে যেতে হবে, নতুনরা আসবে। তা আমরা নতুনরা আসলেই তখন তার পিছনে কিছু লোক থাকবে, এটাই স্বাভাবিক। এটা অস্বাভাবিক আমি কিছু দেখি না। বাট সবাইকে আপনার এই মাধ্যমে আমি বলতে চাই যে
এমন কিছু না করা যাতে দলের ক্ষতি হয়। ধন্যবাদ। 2016 সালে বিএনপির কার্যনির্বাহী কমিটি থেকে আপনার পদত্যাগের সিদ্ধান্তের পিছনে আসলে মূল কারণ কি? আমার মূল কারণ একটাই ছিল, আমার ওই চিঠির ভিতরে লেখা ছিল যে আমি, আপনারা যদি ওই চিঠি দেখেন, এখন আপনারা আবার সেই পুরনো জিনিস ঘাটতেছেন। আমার ছিল যে তখন যে কমিটি করা হয়েছিল সেন্ট্রালে, ওই কমিটিতে আমি বলছিলাম যে কিছু আমি মনে করি যে আমার মতে যে এটা সঠিক হয়নি, ওই জন্য আমি পদত্যাগ করছিলাম, আর কোনো কারণে না। আমি পদত্যাগ করার পরে আমার নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ডেকে পাঠালেন, ডেকে আমার জিজ্ঞেস করলেন কেন পদত্যাগ করছো। তা আমি জানালাম এই জন্য। তো উনি বলে যাও কাজ করো, এসব বাদ দাও। তো এই পর্যন্তই, মানে আমার মানে অভিযোগটা ওনার পর্যন্ত গেছে, এইটাই আমি খুশি আর কি। ধন্যবাদ। আসলে আমার এই প্রোগ্রামটা আমি মাগুরা টক অনুষ্ঠান দীর্ঘদিন যাবত করি। আপনাকে চেনে না বাংলাদেশের হয়তো এমন কোনো ব্যক্তি নাই, কিন্তু আমাদের ছেলে মেয়েরা যেহেতু এখন ডিজিটাল যুগ, সেই জন্য আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে পুরনো কথাগুলো একটু জানানোর জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা। জনাব কাজী কামাল, কারাবাসের সময় আপনার মানসিক ও রাজনৈতিক প্রস্তুতি আসলে কেমন ছিল? কারাবাস তো আসলে একটা ভালো অভিজ্ঞতা হয় না কেউরই। আর তারপরে হয় যে আপনি যদি একটা অন্যায় করে কারাবাস করেন, তার মানসিকতা হয় একরকম, আর অন্যায় না করে আপনার দৃঢ় বিশ্বাস যে আপনি কোনো অন্যায় করেন নাই, আপনাকে অন্যায় ভাবেন কারাবাস মানে কারাগারে থাকতে হচ্ছে, তখন একটা বিরাট কষ্ট হয়। আল্লাহর কাছে সবসময় প্রশ্ন করতাম যে তুমি এরকম অবিচার কিরম করে সহ্য করো। এই একটাই, সবসময় একটাই ইচ্ছা থাকতো আর। তো কারাগারে যে কিছু সুবিধা হয়েছে, নিজেকে রিয়েলাইজ করতে পারছি মানুষ কিরকম হওয়া উচিত। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেককে চেনা হয়েছে, দলের নেতা কর্মীদেরকে চেনা হয়েছে। তারপরে সবচেয়ে বড় যেটা হয়েছে সুযোগ, যে এখানে তো ব্যবসার জন্য ব্যস্ত থাকতাম, ওইখানে যে কোরআন শরীফটা ভালোভাবে পড়া, অর্থ সহ পড়া, বোঝা, ধর্মকে উপলব্ধি করা যে আল্লাহ আমাদেরকে কি বলতে চাচ্ছেন বা কি বলতে চেয়েছেন, আমাদের কি করা উচিত, এটা একটা বিরাট, হয়তো আল্লাহ তো কোনো জিনিস খামাখা করেন না, উনি তার উদ্দেশ্য থাকে আর কি। এটা একটা উদ্দেশ্য থাকতে পারে। আর একটা জিনিস হচ্ছে জীবনে একটা বিরাট পরিবর্তন আসছে। আগে দামি গাড়ি চড়তাম, দামি ঘড়ি পরতাম, দামি শার্ট প্যান্ট পরতাম, দামি জুতা পরতাম। এখন জেলখানায় যে 7 বছরে দেখলাম যে মাটিতে শোয়ে জীবন কাটে যায়, এসি ছাড়াও জীবন কাটে, হ্যাঁ, দামি গাড়ি ছাড়াও জীবন কাটে, একবেলা মানে এক তরকারি দিয়ে ভাত খেয়েও জীবন চলে। তো এখন ওই লাইফটাই আমি মেনটেন করার চেষ্টা করতেছি, যে সিম্পল লাইফ, মানে আমাদের ধর্মে বা আমাদের নবী যেটা ফলো করতেন, আল্লাহ হয়তো জোর করে আমাকে এগুলো দেখায় দিচ্ছেন। ধন্যবাদ। যে জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আপনার কারাদণ্ড, এই মামলা সম্পর্কে একটু বলবেন নতুন প্রজন্মকে? আসলে এটা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট না, ম্যাডামের নামে 2টা মামলা করছিল। একটা ছিল জিয়া অরফানেজ ট্রাস্ট, আর একটা ছিল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট। 2টাই মিথ্যা মামলা, বানোয়াট মামলা। এই মামলা দুদকের করার কোনো এখতিয়ারই ছিল না। এবং জিয়া অরফানেজ ট্রাস্টে, আমি জিয়া অরফানেজ ট্রাস্টের সাথে আমাকে ওখানে আসামি করা হয়েছিল। ম্যাডাম ছিলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ছিলেন, তারপরে আরো কয়েকজনের ছিলেন ওইখানে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটা হলো আপনার কুয়েতের আমির ম্যাডাম 91 সালে যখন প্রধানমন্ত্রী হলেন, হওয়ার পরে উনি কুয়েতে গেলেন, প্রথম সফর ছিল ওনার কুয়েতে। কুয়েতের আমির বললেন যে আমি জিয়া রহমানের স্মরণের জন্য আমি কিছু টাকা দিব, আপনাদের কিসে কাজে লাগাবেন সেটা আপনাদের ইচ্ছা। আর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল বলে একটা চেক আসে
ওই সময় আমার মনে হয় 5 কোটি বা 6 কোটি টাকা এরকম আর কি মোট। এইটা কোনো সরকারি টাকা না, কারণ এই টাকাটা আসছে চেকের মাধ্যমে। ওইটা তখন কামাল উদ্দিন সিদ্দিকী সাহেব জিয়া চ্যারিটেবল ট্রাস্টের জিয়া অরফানেজ ট্রাস্টের নামে একটা অ্যাকাউন্ট খুলে ওখানে টাকা রাখেন, এবং এই টাকাটা দুইটা অ্যাকাউন্টে যায়। একটা হলো জিয়া মেমোরিয়াল ট্রাস্ট মনে হয় খুব সম্ভব বাগেরহাটে, আর একটা জিয়া অরফানেজ ট্রাস্ট বগুড়াতে। তো ব্যাংকে টাকা না থাকলেও টাকাটা কোথায় গেছে? ওই টাকা তো একটা জমি কেনার জন্য বায়না দেওয়া হয়েছে, তার দলিল আছে, সবকিছু আছে, ওটা নিয়ে মামলা হয়েছে, বাট তারা ওইটাকে আমলে নেয়নি। তাদের কথা অ্যাকাউন্টে টাকা নেই, মানে তোমরা টাকা আত্মসাৎ করছো। ইন্টারেস্টিংলি যখন এই মামলা চলছে আওয়ামী লীগের সময়, সরকারি কি বলে সাক্ষী, দুদকের যে সাক্ষী, দুইটা ইন্টারেস্টিং বিষয় আছে এখানে দর্শকদের জানার দরকার। প্রথম যে লোক তদন্ত করছে একজন ডেপুটি ডাইরেক্টর, ওর নামটা ভুলে যাচ্ছি আমি, উনি মামলা করে মানে উনি রিপোর্ট সাবমিট করছিলেন যে এখানে কোনো অনিয়ম হয়নি, আর এইখানে খালেদা জিয়া বা অমুকের বিরুদ্ধে কোনো মামলা চলে না। এই রিপোর্ট জমা দেওয়ার পরে সেই রিপোর্ট তারা আবার পুনঃতদন্ত করতে দেয় হারুনুর রশিদ নামে একজনকে। উনার চাকরি চলে গেছিল, উনি হাইকোর্টে পিটিশন মানে কেস করছিলেন ওনার চাকরি ফেরত পাওয়ার জন্য। সেইখানেও উনি হারেন, যে ওনার চাকরি ফেরত হবে না। উনি তখন সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করেন। সেই সময় দুদক থেকে ওনাকে ডেকে নিয়ে আসা হয় যে আপনি মামলা উইথড্র করেন, আপনাকে আমরা চাকরি দিচ্ছি, আর এই মামলাটা আপনাকে দিচ্ছি, আপনি এগুলো দেখেন। দুদকের আইও কিন্তু বলছে যে না, এই টাকা দিয়ে সম্পূর্ণ টাকা ব্যাংকের মাধ্যমে, ব্যাংকিং চ্যানেলে সরফুদ্দিন সাহেব একটা দোকান কিনছেন গুলশানে, সেই দোকান কেনার জন্য, ওনার নামে দোকান কেনার জন্য এই টাকাটা গেছে। তারপরেও জজ সাহেব সেগুলো আমলে না নিয়ে উনি আমাদের সবাইকে সাজা দিয়ে দিলেন। তারপর তো আমরা সবাই জানি এই বিষয়ে। আমি এবার আসতে চাই মাগুরার রাজনীতি নিয়ে, যেহেতু আপনি মাগুরা মায়ের কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতা জনাব কাজী কামাল। আমি যে কথাটা বলতে চাই এখন, যে মাগুরার 2 আসনে মাগুরার জনগণ বলছে যে আপনি 2 আসনে পাবেন নমিনেশন, আবার কেউ বলছে 1 আসনে নমিনেশন পাবেন। আমরা যারা দর্শক তারা একটা গোলকধাঁধার ভিতরে আছি। আপনি তো অবশ্যই ধানের শীষের কাণ্ডারি হবেন, সে 1 হোক আর 2 হোক। মাগুরার রাজনীতি আসলে 2 এর রাজনীতি বা মাগুরার রাজনীতি আপনি কিভাবে মূল্যায়ন করছেন? কে কোথায় নমিনেশন পাবে এটা তো সবাই স্পেকুলেট করতেছে, কারণ এটা একমাত্র আমাদের মানে যারা স্ট্যান্ডিং কমিটিতে আছেন ওনারা জানবেন, অথবা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনারই জানার কথা। তো কারা কেন বলতেছে কে 1 এ পাবে, কে 2 এ পাবে, বাট আমি এখানে পরিষ্কার করতে চাই যে আমার বাড়ি যেহেতু মাগুরা 1 এর ভিতরে 2 এ, আমি যেহেতু সবসময় 2 এ করে আসছি। আমি 2008-এ আমি নির্বাচন করি নাই, কারণ হলো যে তখন আমার বিরুদ্ধে মামলা ছিল। আমি মনে করছি যে আমার এখন মামলা করা ঠিক না, আমি আগে নিজেকে এই দুর্নীতির মামলা থেকে ক্লিয়ার না করে আমি জনগণের সামনে যাব না, এবং আমি যাইও নাই কোনোদিন, কোনো ভোট চেতে বা কোনো কিছু করতে যাইনি। দলের কাজে আমি গেছি, বাট আমি নিজের জন্য যতদিন পর্যন্ত আমি নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারি আমি যাব না। তো এখন যেহেতু আমাকে আলহামদুলিল্লাহ অ্যাপিলেট ডিভিশন থেকে সব মামলার থেকে খালাস দেওয়া হয়েছে, এখন আমি জনগণের সামনে যাব, এবং আমাকে যদি দল 2 এর থেকে নমিনেশন দেয় আমি 2 এর থেকেই করব আশা করি আর কি। ধন্যবাদ। আগামী নির্বাচনে যদি মাগুরা 2 থেকে আপনি নমিনেশন পান, ধানের শীষের কাণ্ডারি হন, তাহলে আপনার প্রধান প্রতিশ্রুতি হবে কি? বাংলাদেশে আমি এখন সবচেয়ে, খালি মাগুরা 2 বলে না, সারা বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো
আমাদের তরুণ সমাজের কর্মসংস্থান, তরুণ সমাজের যাতে কর্মসংস্থান করা যায়, আমাদের শিক্ষার মান যাতে ভালো করা যায়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যাতে ভালো করা যায়। আমরা আপনি তো জানেন যে আমাদের দলীয় যে সংস্কারের যে দিক আছে তার ভিতরে আমরা সবাই জানি যে বলা হয় যে ব্রিটিশ স্টাইলে ন্যাশনাল হেলথ সার্ভিস যেটা আছে ওখানে, এইটা আমি মনে করি যে আমাদের খুব বেশি দরকার, যে আমরা গরিব লোকদেরকে কেন বিনামূল্যে চিকিৎসা দিতে পারবো না। সরকারি হাসপাতালগুলোতে আমাদের, আমি মনে করি বিএনপি যদি ক্ষমতায় যায় এটা পারা সম্ভব, যে গরিব মানুষ বিশেষ করে একটা সিম্পল জিনিস করতে পারে যে যারা ওয়ার্ডে থাকবে তাদের জন্য সব ফ্রি, ওয়ার্ডের কোনো সিট রেন্ট নাই, তাদের অপারেশন ফ্রি, ওষুধপত্র ফ্রি, অমুক ফ্রি, সব ফ্রি করা যায়। আর যারা ইসে থাকবে, কেবিনে থাকবে, কেবিনের ভাড়া বাড়ায় দেওয়া উচিত আমি মনে করি। যে প্রাইভেট অ্যাটলিস্ট মাগুরার কথাই যদি আমি বলি, মাগুরার যে প্রাইভেট ক্লিনিকগুলোতে কেবিনের যে ভাড়া সেই সমান ভাড়া করা উচিত, এবং তাদেরকে ফ্রি দেওয়া উচিত না, যেহেতু তারা কেবিনে থাকে, এয়ার কন্ডিশন কেবিনে থাকে, যদি তারা অমুক থাকে তারা কেন ফ্রি পাবে? ফ্রি পাবে যারা এফোর্ড করতে পারে না। এটা যদি করে তাহলে আমি মনে করি যে একটা মোটামুটি গরিব লোকদের জন্য একটা ন্যায় বিচার হবে। তা এই তিনটা জিনিস, একটা হলো কর্মসংস্থান, একটা হলো চাকরি কর্মসংস্থান, আর হলো শিক্ষার উন্নয়ন, আর একটা হলো স্বাস্থ্য সেবা উন্নতি করা। এটা অবশ্যই জোর দিতে হবে, যেহেতু আমাদের মাগুরাতে আসলে স্বাস্থ্যসেবা খুবই ভয়ঙ্কর পরিবেশ। কিছু হলেই দেখা যাচ্ছে ঢাকাতে পাঠিয়ে দেয় অথবা ফরিদপুরে পাঠিয়ে দেয়, আমাদের আইসিইউ ব্যবস্থা নাই। এই বিষয়ে বিশেষ কোনো পদক্ষেপ নেবেন কিনা, যে আমাদের মাগুরা একটা মেডিকেল কলেজ হয়েছে? মেডিকেল কলেজ তো আলহামদুলিল্লাহ হচ্ছে, বাট মেডিকেল কলেজ আর হাসপাতাল করলে তো হবে না। আর এটা কোনো এমপির পক্ষে সম্ভব না। এটা একটা রাজনৈতিক দলের একটা আদর্শ বা একটা তাদের টার্গেট থাকে যে আমি এই জিনিস করব। সেই জিনিস যদি দলের ভিতরে নিশ্চয়ই আছে, দল যেহেতু তাদের সংস্কারের ভিতরে রাখছে, এটা আমি মনে করি এটা খুবই দরকার। এটা ইজিলি করা সম্ভব আর কি, খুব ভালোভাবে করা সম্ভব। এখন আমাদের একটা মাগুরার মতন একটা জেলায় ভালো কোনো টেস্ট হয় না, এমআরআই সিটি করলে যশোর যাও, ফরিদপুর যাও, এখানে যাও। কিন্তু আমি তো মনে করি সরকার ইচ্ছে করলে প্রতিটা জেলার হাসপাতালে সিটি, আলট্রাসোনোগ্রাম, অমুক টমক এগুলো দিতে পারবে। যে হারে পিজি থেকে সব পাশ করে করে বেরোচ্ছে আমাদের মানে স্পেশালাইজ যারা ডাক্তাররা, ওনাদেরও কর্মসংস্থান হয়ে যায়, প্রাইভেট সেক্টরের উপরে চাপ পড়ে। এগুলো অনেক কিছু সংস্কারের আছে, এগুলো ইচ্ছা করলে এগুলো করা যায়। এবং এইগুলোর পাশাপাশি যেটা দরকার, সবচেয়ে বেশি দরকার, যেই জন্যে এই যে বৈষম্য বিরোধী বা ছাত্র যে আন্দোলন করলো, সেটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, একটা লোক জানবে যে আমার প্রতি কোনো অন্যায় হবে না। আমি যেরকম একটা অন্যায়ের শিকার, আমাদের নেত্রী খালেদা জিয়া, তারেক জিয়া, এরা সবাই কিন্তু এই অন্যায়ের শিকার, যাতে এই অন্যায়ের শিকারটা আগামীতে না হয়, এইটা খালি ছাত্রদের চাওয়া না, এটা আমি মনে করি আমাদের দলেরও চাওয়া। মাদকে আসক্ত হয় মানুষ কখন? এক হলো হতাশার থেকে, অথবা অতিরিক্ত কি বলবো বৃত্তের থেকে, মানে টাকা পয়সা যদি বেশি হয়ে যায়। তো টাকা পয়সা, এখন অবৈধ টাকা পয়সা যদি আপনি বন্ধ না করতে পারেন, আর হতাশাতে যদি আপনি যদি সবাইকে কাজ দেন, সবাই কাজের ভিতরে জড়িত থাকে, লেখাপড়া নিয়ে জড়িত থাকে, আর অবৈধ টাকার সোর্স যদি আপনি বন্ধ করে দিতে পারেন, তাহলে আমি মনে করি এই মাদকের এটা অনেক কমে যাবে। আর রাজনীতিতে ছাত্ররা, ইয়াংরা রাজনীতির পরিবেশ ভালো করলে অবশ্যই আসবে। এখন তো রাজনীতি মানে কি আমার বলা উচিত হবে কি না, যদিও আমি কিছুদিন আগে একটা পত্রিকায় একটা আর্টিকেল লিখছিলাম, তার ভিতরে আমি লিখছিলাম যে এখন সরকারি চাকরি আর রাজনীতি হয়ে গেছে টাকা কামাই করার একটা সবচেয়ে বড়
মানে শিল্পের মতন হয়ে গেছে। তো এইগুলো যতদিন পর্যন্ত আপনি বন্ধ করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি ভালো লোক রাজনীতিতে আনতে পারবেন না। দেশ ভালো চালাতে গেলে আপনাকে ভালো লোকদেরকে রাজনীতিতে আনতে হবে। শিক্ষিত যারা দেশকে নিয়ে চিন্তা করে, যখনই আপনি টাকা বন্ধ করে দিবেন তখনই হয়তো ভালো লোক আসবে। এখন হয়তো অনেক লোক আসতেছে, চিন্তা করতেছে এটাই তো টাকা কামাই করার সবচেয়ে ভালো রাস্তা। আপনি এমপিদেরকে ক্ষমতা কমায় দেন, আপনি এমপিদেরকে বলেন যে এমপির কাজ হলো শুধু আইন পাস করা, সংসদে আইন, এর বাইরে আপনাদের কোনো কাজ নাই। এর বাইরে যদি এইসব করতে চান, ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে চান, তাহলে উপজেলাতে দাঁড়ান, চেয়ারম্যানই করেন, অমুক করেন, করে আপনি ডেভেলপমেন্টের কাজ করেন। আর যদি আইন প্রণয়নকারী হতে চান তাহলে আপনি ওইখানে চলে আসেন। ধন্যবাদ। আমরা আসলে শেষে চলে এসেছি। বর্তমান রাজনীতি নিয়ে আমি একটু প্রশ্ন করতে চাই। বর্তমান রাজনৈতিক অস্থিরতা, সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন জায়গায় মব সৃষ্টি, এই যে মব জাস্টিসের যে প্রবণতা, সেই ক্ষেত্রে আপনি কি দেখেন যে একটি সুষ্ঠু নির্বাচন হবে কিনা বা করা সম্ভব কিনা? বাংলাদেশের অর্থনীতি এখন এই ইউনূস সরকারের আমলে কেমন আছে? মানে আওয়ামী লীগ সরকার আর এই সরকারের যে সব দোসররা ছিল মিলে আমার ব্যবসার অবস্থা একদম প্রায় ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে। ব্যবসায়িক দিক থেকে বলা যায় আমাকে এক ধরনের মাজা ভেঙে দেওয়া হয়েছে আর কি। মব আসলে নতুন কিছু না। মব যখন মানুষ ন্যায় বিচার পায় না তখনই কিন্তু মানুষ আইন নিজের হাতে তুলে নেয়। পুলিশের কাছে গেলে, কোর্টে গেলে আমি বিচার পাচ্ছি, আমার সাথে যে অন্যায় করছে সেটা। বাট এই যে গত 16 বছর মানুষের ভিতরে যে ক্ষোভ ছিল, এই ক্ষোভটার কারণেই কিন্তু মানুষ নিজের হাতে আইনটা তুলে নিতে, কারণ জানে যে আমি বিচার পাবো না। তো আপনি বিচার ব্যবস্থা ভালো করেন, দেখবেন মব বন্ধ হয়ে গেছে। বিচার ব্যবস্থাকে ভালো করতে হবে। আর যেহেতু এত বড় একটা টার্ময়েল গেছে, যেখানে পুলিশ প্রধান, পুলিশের লোক, পুরা আমাদের স্পিকার, প্রধানমন্ত্রী, 300 এমপি সব পলায় চলে যায়, এবং কি মসজিদের ইমাম সাহেব পলায় চলে যায়, পুলিশের টপ লোক ডেজার্টার, ইতিহাসে বিরল। তো এত বড় একটা ঘটনার পরেও যে আমরা এই পর্যায়ে আছি, আমাদেরকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে এবং জনগণকে বলতে হবে জনগণ অনেক ভালো। আমি শেষ প্রশ্নে চলে এসেছি। আপনার জীবনের এই দীর্ঘ পথ চলা সবচেয়ে বড় শিক্ষা কি, যা আপনি দেশবাসীর সাথে শেয়ার করবেন? সৎ থাকা, দেশের জন্য কাজ করা, এইটার কোনো বিকল্প নেই। আমরা যদি এটা না করতে পারি, আমরা জাতি হিসাবে যতই আমরা এলডিসি অমুক টমক আপগ্রেডেশন বলি, কোনো কাজ হবে না। আমাদের প্যাট্রিয়টিজম জাগাতে হবে আর কি, দেশত্ববোধ জাগাতে হবে। আপনি যে কোনো ধরনের দুর্নীতি বন্ধ করেন, দেখবেন যে দেশ তরতর করে উপরে উঠে যাচ্ছে আর কি। কারণ বাংলাদেশের জনগণ খুব হার্ডওয়ার্কিং, ইনোভেটিভ, আর তরুণ সমাজরা তো সাংঘাতিক ইনোভেটিভ। তাদেরকে যদি আমরা সুযোগ দিতে পারি, ভালো একটা এনভায়রনমেন্ট দিতে পারি, এই দেশ ওই সিঙ্গাপুর, মালয়েশিয়া হওয়ার সময় লাগবে না। তার জন্য দরকার সঠিক নেতৃত্ব। স্বপ্ন থাকে যে নেতার, যে আমি দেশটাকে এখানে নিয়ে যাব, সম্ভব। আমি মনে করি যে 5-10 বছরের ভিতরেই রেজাল্ট দেখানো সম্ভব। ধন্যবাদ জনাব কাজী সালিমুল হক কামাল। আপনার দীর্ঘ জীবন কামনা করছি। আপনি সুস্থ থাকেন এবং দেশ সেবায় এগিয়ে যান তথা মাগুরার মানুষের পাশে থাকবেন সুখে দুঃখে। প্রিয় দর্শক, আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।